হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। তাহলে আমরা আগের ক্লাসে এস অ্যান্ড পি এই সম্পর্কে জেনেছিলাম। আজকে ডি সম্পর্কে জানবো, ডি ব্লক এলিমেন্ট। আমরা দেখেছিলাম যে ডিটা স্টার্ট হচ্ছে পর্যায় 4 থেকে 4 নাম্বার পিরিয়ড থেকে ডি ব্লক স্টার্ট করছে, ঠিক আছে? কেননা তার আগের পর্যন্ত ডি আর ঢোকে না। 3তে ডি থাকলেও সেই ডিটা 4S কমপ্লিট না হওয়া পর্যন্ত n+l অনুযায়ী ডিটা আসে না, তাই না? তাহলে 4 নাম্বার পর্যায় থেকে ডিটা স্টার্ট হচ্ছে। এবং কোন কোন গ্রুপ আছে ডি এর মধ্যে? 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক এলিমেন্ট আমরা দেখে নিয়েছি। এবং তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি না, n(s)2 n-1d 1 to 10 বললাম না যে 4s আগে কমপ্লিট করবে, তারপর 3d। তাহলে 4 এর n-1 মানে কত? 3। তাই জন্য সব আগে আলোচনা হয়েছে। তাহলে ডি ব্লক এলিমেন্ট সম্বন্ধে আমরা আজকে নতুন কি পড়বো? আমরা এস ব্লক ভালোভাবে বুঝতে পেরেছি, পি ব্লক ভালোভাবে বুঝতে পেরেছি, তাহলে ডিটা আরও সোজা। দেখো, এস কে এবং পি কে কানেক্ট করছে কি? ডি, তাই না? তাই এদেরকে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট এদেরকে বলা হয়। ট্রানজিশন এলিমেন্ট আমরা তাদেরকেই বলবো যাদের ভ্যাকেন্ট ডি থাকবে। কথাটা মানে কি? দেখো, এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি বলতো? এর হচ্ছে 4s2 3d1, এর 4s2 3d2 3d3 3d4 3d5 অ্যান্ড সো অন। কিন্তু এখানে কি হচ্ছে? 3d10 হয়ে যাচ্ছে, 4s2 3d10। ওকে, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 5s2 4d10, এখানে হচ্ছে 6s2 5d10, এখানে হচ্ছে 7s2 6d10। ওকে, কিন্তু তার আগের পর্যন্ত এটা হবে D9 সিস্টেম, এরা হচ্ছে D8 সিস্টেম, এরা হচ্ছে D7 সিস্টেম, এটা D6 সিস্টেম, D6 সিস্টেম, তাই না? এইরকম ভাবেই তো যায়। তার মানে এতটা পর্যন্ত ডি কমপ্লিটলি ফিল্ড নয়, একটা হলেও ভ্যাকেন্ট মানে ভ্যাকেন্ট জায়গা আছে। কথাটা বোঝা গেছে? তাহলে নর্মাল স্টেটে বা আয়োনাইজড স্টেটে, আয়োনাইজড মানে এরা তো সবাই মেটাল। ও হ্যাঁ, আরেকটা কথা, ডি ব্লকের সবাই হচ্ছে কি মেটাল। আমরা জানি লেফট থেকে রাইটের দিকে গেলে মেটালিক ক্যারেক্টার কি হয় না, ডিক্রিজ করে, তাই না? আর ওপর থেকে নিচের দিকে নামলে মেটালিক ক্যারেক্টার কি করে না, ইনক্রিজ করে, আমরা দেখেছিলাম, ঠিক আছে? তাহলে এরা সবাই হচ্ছে কি মেটাল। তার মধ্যে এদের থেকে এরা একটু কম মেটাল, এরা বেশি ভালো মেটাল। সিমিলারলি ওপর থেকে নিচের দিকে নামলে এরা অনেক ভালো মেটাল, তাই না? তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, আর লেফট টু রাইটের দিকে গেলে মেটালিক ক্যারেক্টার কি হয় না, ডিক্রিজ করে। আমরা এগুলো আগে সব পড়েছি। এবার ঘটনাটা হচ্ছে, দেখো তাহলে এরা কি করে বলো তো? এ ভ্যালেন্সের কটা ইলেকট্রন আছে? ডিতে একটা ইলেকট্রন আছে, সরি এটা ভ্যালেন্স নয়। ভালো করে দেখো, এটা হচ্ছে ns2 আর n-1d। কোনটা ভ্যালেন্স? nsটা না n-1টা? কোনটা সর্ববহিস্থ কক্ষপথ? n এর ভ্যালু যেখানে বেশি সেইটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। আমি বলেছিলাম ইলেকট্রন যখন রিলিজ করবে তখন যেটা সর্ববহিস্থ কক্ষপথ সেখান থেকে ইলেকট্রন রিলিজ করবে, তাই না? তাহলে দেখা যায় এরা প্রত্যেকে +2 ক্যাটায়নিক স্টেট দেখায়, মানে প্রত্যেকে 2+ স্টেট দেখাবে। যেমন মনে করো স্ক্যান্ডিয়াম 2+ অবশ্যই দেখায়, এটা 3+ দেখাবে। কেন না, ns2 আর n-1d1, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা? 3টে। ও জেনারেলি 3টেই ছেড়ে দেয়। ওকে, যেমন দেখো জিঙ্কের কি আছে বলো তো? জিঙ্কের আছে 4s2 3d10, এই 4টা হচ্ছে কি আমার সর্ববহিস্থ কক্ষপথ। তাহলে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে 4s থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, জিঙ্ক কিসে পরিণত হবে? Zn2+, তাই না? তাহলে এখানে দেখা যায় 2+ কি 3+, 4+, 5+, মানে অনেক 1+, 2+, 3 মানে মাল্টি পজিটিভ ক্যাটায়নিক স্টেট দেখা যায়, মাল্টি পজিটিভ ক্যাটায়নিক স্টেট। ওকে, এবার দেখো ভালো করে নোটিস করো, প্রত্যেকে নর্মাল অবস্থাতেও বা ক্যাটায়নিক স্টেটেও প্রত্যেকে ডি ভ্যাকেন্ট আছেই। কিন্তু এর ক্ষেত্রে নোটিস করো তো, এর ক্ষেত্রে কি আছে? 4s2 3d10, 5s2 4d10, এদের প্রত্যেকের এসেও দুটো ইলেকট্রন আর ডিতেও দুটো করে ইলেকট্রন ফুলফিল হয়ে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, D10 হয়ে আছে না প্রত্যেকের? s2 and d10, ns2 and n-1d10 এরকম কমপ্লিট হয়ে আছে তো। কার বলছি? 12 নম্বর গ্রুপের কথা বলছি, ঠিক আছে? এবং ক্যাটায়নিক স্টেটে কি হয়? ক্যাটায়নিক স্টেটে দেখা যায় ns2 থেকে সে দুটো ইলেকট্রন লিবারেট করে
টু পজিটিভ চার্জে কনভার্ট হয়, এই মেটালগুলো মেটাল টু পজিটিভ চার্জে কনভার্ট হয়। কিন্তু ডি থেকে তো একটাও ইলেকট্রন বেরোয় না, কেননা ডিটা কমপ্লিটলি ফিল্ড আছে, হাইলি স্টেবল হয়ে আছে, একটাও ইলেকট্রন বেরোবে না। মানে এটা নর্মাল স্টেট হোক বা ক্যাটায়নিক স্টেট হোক, কোনো অবস্থাতেই আমরা ডিকে ভ্যাকেন্ট পাচ্ছি না, একটা সিঙ্গেল ইলেকট্রনও এর খালি হচ্ছে না। সেই জন্যে এদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলা হয় না। তাহলে জিঙ্ক বা ক্যাডমিয়াম বা এইচজি এদের কারোকেই ট্রানজিশন এলিমেন্ট বলা হয় না। কথাটা বোঝা গেছে? এদেরকে সন্ধিগত মৌল বলা হয় না। কেন বলা হয় না বুঝতে পেরেছো নিশ্চয়ই। অথচ যদি বলা হয় সন্ধিগত এলিমেন্ট কাদেরকে বলা হয়, তখন বলবে ডি ব্লক এলিমেন্টদের বলা হয়, তাদেরকে বলা হয় না 3 থেকে 12 অব্দি সবাইকে বলা হয়। কিন্তু জিঙ্ককে বলা হয় না, সিডিকে বলা হয় না, এইচজিকে বলা হয় না। কেন না এদের নর্মাল স্টেট বা ক্যাটায়নিক স্টেট কখনোই এরা ডি কক্ষটা ভ্যাকেন্ট করে না, ফাঁকা করে না, মানে একটা ইলেকট্রনও খালি হয় না। একটাও যদি সিঙ্গেল ইলেকট্রন বেরিয়ে যেত, তার মানে এখানে যদি একটাও আমি আনপেয়ার্ড ইলেকট্রন পেতাম, তাহলেও এদেরকে আমি ট্রানজিশন এলিমেন্ট বলতে পারতাম। কিন্তু এখন বলতে পারি না, কেননা এরা ক্যাটায়নিক স্টেটেও ডি কে ফাঁকা করে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে ডি ব্লক এলিমেন্টের সবাই হচ্ছে মেটালিক ক্যারেক্টার। লেফট থেকে রাইটের দিকে বলবে মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে, উপর থেকে নিচের দিকে নামলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। এরা সবাই মোটামুটি অনেকেই রং দেখায়, আবার কেউ কেউ রং দেখায় না। ডি ব্লক এলিমেন্টের মৌলগুলো খুব ভালো ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে? কেননা এরা মাল্টি পজিটিভ ক্যারেক্টার শো করে। কেউ +2 ক্যারেক্টার দেখায়, কেউ সেই আবার +3 ক্যারেক্টার দেখায়। যেমন মনে করো আয়রন, এখানে আমরা আয়রন কি জানি না, ফেরাস ফেরিক, দু রকম ক্যারেক্টার হয়, Fe2+ অ্যান্ড Fe3+। সিমিলারলি দেখো কপার +1 +2 দুটো ক্যারেক্টার শো করে। তাহলে এরা +1 কি +2 কি +3 +4 এইরকম মাল্টি পজিটিভ ক্যারেক্টার দেখায়, ঠিক আছে? তাই এই জন্যে এরা খুব ভালো ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। ওকে, তাহলে মেটাল যখন, তখন তাপ আর তড়িতে সুপরিবাহী হবে, তারা খুব দৃঢ় হবে, শক্ত হবে, তাই না? কিন্তু দেখো এখানে এক্সেপশনও আছে, যেমন এইচজি মানে হচ্ছে গিয়ে পারদ ও হচ্ছে গিয়ে তরল। আমরা পড়েছিলাম, ছোটোর থেকে পড়ে আসছি যে একটা তরল ধাতুর নাম বলো, ধাতু অথচ তরল, সে কি না পারদ, এইচজি, তাই না? এই এইচজিটা হচ্ছে কি সেই তরল ধাতু, মানে খুবই সফট তরল যেহেতু। তাহলে বাকি সবাই মোটামুটি ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখায় মেটালের। এবার দেখো এখানে দুটো স্টার মার্ক করা আছে, ল্যান্থানাইট অ্যান্ড অ্যাক্টিনাইটকে। এদেরকে স্টার মার্ক করা আছে কেন? কেননা এই জায়গাটাতেই কি ঢোকে বলো তো, এফ ব্লক এলিমেন্টগুলো ঢোকে, তাই না? এই ল্যান্থানাইটের আগেই এফ ব্লক এলিমেন্টকে আমরা আলাদা করে 14টা ঘর করে করে দেখিয়েছিলাম না? তাহলে ল্যান্থানাইটের জন্য এই 6 নাম্বার যে পর্যায়ে আছে, তার ল্যান্থানাইট, তার যে এফের ঘরটা আছে, মানে এফ ব্লক এলিমেন্টগুলো আছে, তাদেরকে আলাদা করে আমি কি বলবো না, ল্যান্থানাইট সিরিজ বলবো। আর অ্যাক্টিনাইট সিরিজ কাকে বলবো না, 7 নাম্বার পর্যায়েতে যে সমস্ত এফ ব্লক এলিমেন্টগুলো ঢোকে তাদেরকে আমরা বলবো অ্যাক্টিনাইট সিরিজ। আমরা মানে আমাদের পিরিয়ডিক টেবিলের বাইরে এরকম দুটো ঘর করেছি, দেখবে আগের দিন পড়িয়েছিলাম, বা তোমরা যে কোনো পিরিয়ডিক টেবিলকে যদি ঘাঁটো তাহলে দেখতে পাবে আলাদা করে নিচে আলাদা করে এরকম এফ ব্লক, এখানে 14টা এলিমেন্টকে আঁকা আছে, আছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14 এরকম আলাদা করে 14টা ঘর করা আছে। তাই এখানে যে সমস্ত এলিমেন্টগুলোকে লেখা হবে, 14টা এলিমেন্টকে লেখা হবে, তাদেরকে আমরা বলবো ল্যান্থানাইট সিরিজ। আর নিচে যে এলিমেন্টগুলোকে লেখা হবে তাদেরকে বলবো অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইটগুলো আসলে 6 নাম্বার পর্যায়ের অন্তর্ভুক্ত, আর অ্যাক্টিনাইটগুলো আসলে 7 নাম্বার পর্যায়ের অন্তর্ভুক্ত। এবং ওদের ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটাও আমি আগের দিন বলেছিলাম। ওদের সম্পর্কে খুব বেশি কথা বলার নেই, শুধু বলার আছে, হ্যাঁ দুটো কথা অবশ্যই বলার আছে, বলে দিই। দেখো এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখেই দিই, যখন লিখলাম n(2) n-1 d 0 to 1, মানে ডিতে খুব একটা ইলেকট্রন ঢোকে না, এক্সেপশনালি 2-3টে মৌলতে ঢোকে, যেমন দুটো মৌলতেই ঢোকে, মানে এখানে দুটো এখানে দুটো। আর n-2 f 1 to 14, এখানে 1 এখানে 14, এইভাবে থাকে। এখানে এবার আমি কয়েকটা কথা বলি জেনারেলি। দেখো আমরা দেখেছিলাম ওপর থেকে নিচের দিকে নামলে সাইজ ফ্যাক্টরটা কি হয়, ইনক্রিজ করে। লেফট টু রাইটের দিকে গেলে সাইজ ফ্যাক্টরটা কি হয়, ডিক্রিজ করে। কেন ইনক্রিজ করে কেন ডিক্রিজ করে বলেছি।
ইনক্রিজ করে তার কারণ হচ্ছে এখানে অ্যাটমের যে অ্যাটমিক রেডিয়াস সেটা ইনক্রিজ করে। এটা 2 নাম্বার কক্ষপথ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। কক্ষপথ সংখ্যাটা সেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভেতর থেকে বাইরের দিকে আসছে, তাই না? 1 2 3 4 এরকম করে সেল নাম্বারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য ইনক্রিজ করে। আর লেফট থেকে রাইটের দিকে গেলে ডিক্রিজ করে, তার কারণ হচ্ছে যত লেফট থেকে রাইটের দিকে যাব তত, বলো এটা বলেছি, তত নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা ইনক্রিজ করে। বাইরে ইলেকট্রন ইনক্রিজ করছে, ভেতরে প্রোটনের সংখ্যা ইনক্রিজ করে। প্রোটনের সংখ্যা যত ইনক্রিজ করবে তত নিউক্লিয়ার চার্জটা কি হবে? বাড়বে। তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, বাইরের ইলেকট্রনকে কি করবে? সে টেনে নেবে, বাইরের ইলেকট্রনকে বেশি পরিমাণে টানবে। তাহলে এর তুলনায় এর নিউক্লিয়ার মানে প্রোটনের সংখ্যা বেশি, তাহলে নিউক্লিয়ার চার্জ বেশি। এর পরের মেম্বারের চার্জ আরও বেশি। তাহলে লেফট থেকে রাইটের দিকে যত যাব নিউক্লিয়ার চার্জ বেশি, বাইরের কক্ষপথকে বেশি টানবে, বেশি ছোট হয়ে যাবে কক্ষপথটা, তাই না? তার মানে রেডিয়াসটা ছোট হয়ে যাবে। সেই জন্য লেফট থেকে রাইটের মেম্বারগুলোর সাইজটা ক্রমশ কি হয়? ছোট হতে থাকে। ওকে, এবার প্রশ্ন থাকে যে এফ ব্লকে দেখা যায় এখানে যে হারে ছোট হয়, মানে এর তুলনায় এর সাইজ ছোট, তো তারপরেরটা মনে করো এর তুলনায় এর সাইজ ছোট, এর তুলনায় এর সাইজ আরো ছোট, এর তুলনায় এর সাইজ আরো ছোট, এরকম করে ছোট হতে থাকে। তো যে হারে ছোট হয় দেখা যায় এখানে তার চাইতে অনেক বেশি হারে ছোট হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? মানে মনে করো একটা মেম্বার এখানে এখানে যদি এইরকম তারপরেরটা এইরকম, তারপরেরটা এইরকম, তারপরেরটা এইরকম, যে রেটে ছোট হয় এখানে দেখা যায় তার চেয়ে বেশি রেটে ছোট হয়ে যায়। মানে এটা যদি এইরকম হয়, এটা এইরকম না হয়ে মনে করো এটা এইরকম, তাহলে পরেরটা এইরকম সাইজ না এসে অনেক বেশি ছোট হয়ে গেল, তারপরটা আরো অনেক বেশি ছোট হয়ে গেল, তারপরটা আরো অনেক বেশি ছোট হয়ে গেল, মানে রেটটা চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি হারে ছোট হয়ে যায়। এটা কেন? এটা শুধু এফ ব্লকে নয়, ডি ব্লকেও দেখা যায়। ডি ব্লকেও দেখা যায় যে তুলনামূলক সাইজটা ছোট হয়ে যাচ্ছে, যে হারে ছোট হওয়ার কথা তার চাইতে বেশি হারে ছোট হচ্ছে। তো এই ঘটনাটাকে বলা হয় ল্যান্থানাইট কন্ট্রাকশন অর অ্যাক্টিনাইট কন্ট্রাকশন, মানে ল্যান্থানাইট সংকোচন এবং অ্যাক্টিনাইট সংকোচন। ল্যান্থানাইটগুলোকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন, অ্যাক্টিনাইটগুলোকে বলা হয় অ্যাক্টিনাইট সংকোচন। মানে আমরা সবাই জানি লেফট থেকে রাইটের দিকে গেলে সে সাইজটা ছোট হবে, সংকুচিত হবে, কিন্তু এটা বেশি হারে সংকুচিত হচ্ছে। এটা কেন হচ্ছে? এখানেই প্রশ্ন চিহ্নটা, কেন হচ্ছে তার কারণটা দেখো। এটা একটা নতুন কারণ, নতুন টপিক। সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে এখানে অ্যাকচুয়ালি এরা ডি ব্লক এলিমেন্ট, এরা এফ ব্লক এলিমেন্ট, এখানে সিল্ডিং এফেক্ট কাজ করে। তাহলে সিল্ডিং এফেক্টটা কি? আমি আগের দিন বলেছিলাম, একটা ক্লাসে বলেছিলাম, 2-3 দিন আগের একটা ক্লাসে বলেছিলাম যে নিউক্লিয়াসের চারপাশে এস থাকে, এস অরবিটাল থাকে, পি অরবিটাল থাকে, তারপরে ডি অরবিটাল থাকে, তাই না? ডাবল ডাম্বেল শেপের অরবিটাল থাকে, আর এফ অরবিটালটা আরো অনেক বেশি ফাঁকা। তাহলে এস অরবিটালটা যখন থাকে নিউক্লিয়াসকে, মনে করো এটা হচ্ছে কি আমার নিউক্লিয়াস, এটা গোল রাউন্ড শেপ ধরে নাও, এটা নিউক্লিয়াস। তাহলে এর চারপাশে যদি সারাউন্ডেড একদম গোল হয়ে কেউ থাকে, সে নিউক্লিয়াসকে বেশি আড়াল করবে। পি হচ্ছে গিয়ে ডাম্বেল শেপ, তাই না? মানে পি এক্স পি ওয়াই পি জেড এরকম থাকে। মনে করো নিউক্লিয়াসের চারপাশে এটা হচ্ছে গিয়ে এস, নিউক্লিয়াসের চারপাশে এটা হচ্ছে গিয়ে আমার পি এক্স, এটা হচ্ছে গিয়ে আমার পি ওয়াই, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার পি জেড। মানে 3 দিকে ও ইলেকট্রন দ্বারা সারাউন্ডেড আছে, 3টা দিকে গোল হয়ে নেই, আবার এরকম লাইন বরাবর আছে, পি এক্স লাইন বরাবর আছে, পি ওয়াই লাইন বরাবর আছে, পি জেড লাইন বরাবর আছে। তাহলে এটা এস পুরোটাই সারাউন্ডেড আছে, পুরোটাই একদম সার্কিউলার ভাবে, সার্কিউলার শুধু না মানে গোলকাকার ভাবে আছে সারাউন্ডেড, ঠিক আছে, স্ফেরিক্যালি সারাউন্ডেড আছে। তাহলে বলো তো নিউক্লিয়াসকে সবচেয়ে ভালো সিল্ড কে করে রাখবে, মানে আবৃত কে করে রাখবে? এস না পি? পিতে দেখো শুধু একটা লাইন বরাবর আছে, তাই না? আর এসে পুরোপুরি আছে, তাহলে এখানে সিল্ডিং এফেক্টটা বেশি হবে, এখানে তুলনামূলক কম হবে। ডিতে আরো কম হবে, কেননা ডিতে তল বরাবর আছে এবং সেই তলের মানে ডিএক্সওয়াই এর তুলনা ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড এখানে সারাউন্ডেড ভাবে তো নেই, আর কোনো নির্দিষ্ট দিক বরাবরও নেই, একটা তল বরাবর আছে। ওখানে মানে নিউক্লিয়াসের অনেকগুলো জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে, এই নিউক্লিয়াসটার অনেক জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসকে সবচেয়ে ভালো ঘিরে আছে কে? না এস, তারপরে আছে পি, তারপরে আছে ডি, আর তারপরে আছে এফ।
তাহলে নিউক্লিয়াসকে সিল্ড ভালো কে করে রেখেছে, এসপি আর ডি আর এফ অত ভালো সিল্ডিং এফেক্ট দেখায় না, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসকে যদি ভালোভাবে স্ক্রিন না করে তাহলে নিউক্লিয়াস বাইরের কক্ষপথকে ভালোভাবে দেখতে পাবে, তাই না। তুমি যদি মনে করো কাউকে আড়াল করে দিচ্ছ, দেখতে দেবো না বাইরেটা, এরকম ভালোভাবে আড়াল করে দাও পর্দা টর্দা দিয়ে ভালোভাবে, তাহলে আমি যদি ভেতরে থাকি আমি বাইরেটা ভালোভাবে দেখতে পাবো না। আবার তুমি যদি মনে করো ভালো করে আড়াল না করে সিম্পল একটা মানে শো পিসগুলো সেই পুরীতে পাওয়া যায় না এরকম ঝিনুকে, ওইগুলো তুমি লাগিয়ে দিয়েছো, তাহলে আমি তো খুব ভালোভাবে বাইরেটা দেখতে পাবো। তাহলে বাইরে যদি কেউ বদমাইশি করে আমি তাকে ভালো কন্ট্রোল করতে পারবো। তাহলে ডি অ্যান্ড এফ এরা বাইরেটা খুব ভালো দেখতে পায়, মানে এদের স্ক্রিন করার ক্ষমতা অত ভালো নেই, এদের সিল্ডিং এফেক্ট অনেক কম। তাহলে নিউক্লিয়াস এদেরকে ভেদ করে বাইরের ইলেকট্রনগুলোকে সহজে আকর্ষণ করতে পারে। সেখানে এস তো খুব ভালো সিল্ড করে, সেই জন্যে বাইরের কক্ষপথের প্রতি আকর্ষণ বলটাও কমিয়ে দেয়, বুঝে গেছে। তাহলে এরা এফ ব্লক এলিমেন্ট, তাহলে এরা অত ভালো স্ক্রিন করছে না, মানে নিউক্লিয়াস বাইরের কক্ষপথকে কি করছে, খুব ভালোভাবে আকর্ষণ করছে। এখানে যতটা না ভালোভাবে আকর্ষণ করছিল এই জায়গাতে বা পিতে, যতটা না ভালোভাবে আকর্ষণ করছিল ডিতে বা এফে তার চাইতেও বেশি আকর্ষণ করছে, বুঝতে পেরেছো। বেশি যদি আকর্ষণ করে তাহলে যে হারে সাইজটা ছোট হওয়ার কথা তার চাইতেও বেশি হারে সাইজটা ছোট হয়ে যাবে। এই জন্যে দেখা যায় এফ ব্লকে লেফট থেকে রাইটের দিকে গেলে এলিমেন্টগুলোর সাইজটা তুলনামূলক বেশি হারে ছোট হয়। এই জন্য এদেরকে আমরা বলি ল্যান্থানাইডের এই যে সিরিজটা তাকে বলি ল্যান্থানাইড সংকোচন, অ্যাক্টিনাইডের সিরিজটাকে বলি অ্যাক্টিনাইড সংকোচন। কেন না ভ্যালেন্স সেলে এফ থাকে, এফ এর সিল্ডিং এফেক্ট কম, এফ যদি স্ক্রিন কম করে তার মানে নিউক্লিয়াস বাইরের কক্ষপথকে খুব ভালোভাবে আকর্ষণ করবে, তাহলে যে হারে সংকুচিত হওয়ার কথা তার চেয়ে বেশি হারে সংকুচিত হয়ে যাবে, বুঝে গেছে। সেই জন্যে এটাকে আমরা বলি ল্যান্থানাইড অর অ্যাক্টিনাইড কন্ট্রাকশন। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এটাই মোটামুটি বলার ছিল। এফ এর ম্যাক্সিমাম লোকজনগুলোই হয় খুব রঙিন টাইপের হয়। আচ্ছা, এই যে রঙের কথাটা বলছি এটা কেন হয় একটু বলে দিই। দেখা যায় এদের দেখো ডিতে ভ্যালেন্স সেলে ডিতে ইলেকট্রন আছে, একটা হলেও সিঙ্গেল ইলেকট্রন কারোর কারোর ক্ষেত্রে থাকবে, কারোর কারোর ক্ষেত্রে থাকবে না। আবার এফেও মানে সিঙ্গেল ইলেকট্রন আছে, এই ডিতে বা এফে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে সেগুলো রং নির্দেশ করার জন্য দায়ী। যেমন আমরা নুনের গল্পটা আগের দিন পড়েছিলাম, ভ্যালেন্স ইলেকট্রন মানে যদি ডিতে বা এফে সিঙ্গেল ইলেকট্রন একটাও থাকে তাহলে ওরা কি করবে বলতো, বাইরে থেকে এনার্জি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। উচ্চ শক্তি স্তরে কিন্তু বেশিক্ষণ থাকবে না, সঙ্গে সঙ্গে আবার নিচে নেমে আসবে। তাহলে শক্তি গ্রহণ করে উঁচুতে গেছিল, উঁচু থেকে যখন নিচুতে আসবে কি করবে, শক্তিটা রিলিজ করবে, বোঝা গেছে। মানে যদি একটাও সিঙ্গেল ইলেকট্রন থাকে সে বাইরে থেকে এনার্জি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে চলে যাবে, সেখানে গিয়ে বেশিক্ষণ থাকবে না, চট করে আবার নিচে চলে আসবে, তখন কি করবে, এনার্জিটা রিলিজ করবে। এই যে এনার্জি রিলিজ করছে তার জন্য আমরা তাকে কালারফুল দেখতে পাচ্ছি। যে ফ্রিকোয়েন্সি লাইটকে সে ইমিট করবে সেই রংটা আমি দেখতে পাবো। এই জন্যে দেখা যায় ডি এবং এফ এরা মোটামুটি কালারফুল হয়। ক্লিয়ার? তাহলে এসপিডিএফ এর যা জেনারেল মানে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো মোটামুটি আমরা পড়লাম। এবার তোমাদের আশা করি এই জায়গাটাতে আর কোনো অসুবিধা নেই। এবার আরও যে ছোটো ছোটো কয়েকটা কথা আছে সেই কথাগুলো আমি নেক্সটে বলবো, যেমন আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, এই কথাগুলো আমি নেক্সটে বলবো। ওকে, স্টে টিউনড।